ভাবুন তো, ধরুন বাড়ির জলের লাইন, হুম। সেখানে যেমন একটা প্রেশার থাকে তাই না, জলটাকে ওপরে তুলতে বা ধরুন কলের মুখ দিয়ে বের করতে। হ্যাঁ, একটা চাপ তো থাকেই। ঠিক তেমনি আমাদের শরীরের ভেতরেও ওই যে রক্তনালী দিয়ে রক্ত যাচ্ছে, সেটারও কিন্তু একটা চাপ আছে। একদম তাই। আর এই চাপটা মানে ঠিকঠাক থাকাটা খুব জরুরি তাই না, সুস্বাস্থ্যের জন্য। অবশ্যই। আর আজ আমরা ঠিক এই রক্তচাপ বা ব্লাড প্রেশার নিয়েই কথা বলবো। দারুণ। এর বিভিন্ন দিক, যেমন ধরুন সিস্টোলিক চাপ, ডায়াস্টোলিক চাপ কি জিনিস, আর এগুলো মাপা হয় কিভাবে, বিশেষ করে আজকালকার যে ইলেকট্রনিক যন্ত্র সেগুলো কিভাবে কাজ করে, এই সব। চমৎকার। তাহলে একদম শুরু থেকে আসি, এই রক্তচাপ জিনিসটা ঠিক কি? খুব সহজ করে বললে, রক্ত যখন আমাদের ধমনী বা আর্টারির মধ্যে দিয়ে যায়, আচ্ছা। তখন সেটা ওই ধমনীর ভেতরের দেয়ালে একটা চাপ দেয়। এটাই হলো ধমনীর রক্তচাপ বা আর্টেরিয়াল ব্লাড প্রেশার। ও, অনেকটা ওই জলের পাইপের মতো। জল গেলে পাইপের গায়ে চাপ দেয় যেমন। ঠিক ধরেছেন, একদম সেরকমই। আচ্ছা, আর আমরা যে প্রায়ই শুনি প্রেশার মাপা হলে দুটো নম্বর বলে, যেমন ধরুন 120/80। এই দুটো নম্বর কিসের, মানে চাপটা কি সবসময় একরকম থাকে না? না না, একরকম থাকে না। আমাদের হার্ট তো পাম্প করছে কন্টিনিউয়াসলি। হ্যাঁ। তো সেই পাম্প করার তালে তালে চাপটাও বাড়ে কমে। যখন হার্টটা একদম জোরে সংকুচিত হয়ে স্কুইজ করে রক্তটাকে সবেগে ধমনীতে পাঠায়, হুম হুম। তখন ধমনীর ভেতরে চাপটা সবচেয়ে বেশি থাকে। এই সর্বোচ্চ চাপটাই হলো সিস্টলিক প্রেশার। সিস্টলিক মানে সবচেয়ে বেশি। ওই জলের পাম্প যখন ফুল ফোর্সে চলে, তখন পাইপের ভেতরের চাপের মতো। একদম পারফেক্ট অ্যানালজি, ঠিক তাই। বুঝলাম। তাহলে কম চাপটা, ওই ৮০ যেটা বললাম, সেটা কখন হয়? সেটা হয় যখন হার্টটা সংকুচিত হওয়ার পর একটু রিল্যাক্স করে, প্রসারিত হয় বা একটু বিশ্রাম নেয়। আচ্ছা। তখন ধমনীর ভেতরে চাপটা কমে গিয়ে সবচেয়ে কম পৌঁছায়। আর এটাই হলো ডায়াস্টলিক প্রেশার। ডায়াস্টলিক প্রেশার। ও, তাহলে পাম্পটা যখন একটু রেস্ট নিচ্ছে, পাইপের ভেতরে চাপটা যেমন কমে আসে, সেরকম? তাহলে দেখুন, সিস্টলিক হলো সর্বোচ্চ চাপ আর ডায়াস্টলিক হলো সর্বনিম্ন চাপ। বেশ। আচ্ছা, এই যে দুটো চাপ, সিস্টলিক আর ডায়াস্টলিক, এদের মধ্যে যে তফাৎটা, তাকে কি বলে? ওটাকে বলে পালস প্রেশার বা পালস চাপ, মানে সিস্টলিক মাইনাস ডায়াস্টলিক। এটা আসলে চাপের ওঠানামার রেঞ্জটা দেখায়। পালস প্রেশার। ইন্টারেস্টিং। হ্যাঁ, আর একটা খুব জরুরি মাপ আছে, সেটা হলো গড় ধমনী চাপ, মিন আর্টেরিয়াল প্রেশার বা সংক্ষেপে এমএপি। এমএপি, এটা আবার কি? এটা হলো বলতে পারেন পুরো হার্ট সাইকেল জুড়ে কার্যকরী গড় চাপটা। আমাদের অঙ্গপ্রত্যঙ্গে ঠিকঠাক রক্ত পৌঁছে দেওয়ার জন্য এই চাপটা খুব ইম্পর্ট্যান্ট। ও আচ্ছা, মানে এটা একটা অ্যাভারেজ প্রেশার। এটা হিসেব করে কিভাবে? সেটারও একটা সহজ ফর্মুলা মতো আছে। মোটামুটিভাবে ডায়াস্টলিক চাপের সাথে পালস চাপের 1/3 যোগ করলে এমএপি পাওয়া যায়। ডায়াস্টলিক প্লাস 1/3 অফ পালস প্রেশার। হ্যাঁ, মনে রাখার জন্য আমরা মজা করে বলি, ডায়াস্টলিক আর পালস চাপের 1/3 যোগ করলে এমএপি পাবে ঠিকঠাক। হ্যাঁ, বেশ কাজের জিনিস তো। আচ্ছা, তাহলে এবার এই চাপ মাপার পদ্ধতিতে আসি। আমরা যে দেখি হাতে একটা কাপড়ের মতো জিনিস, মানে কাফ, জড়িয়ে মাপে, হ্যাঁ হ্যাঁ, ওটা কিভাবে কাজ করে? ওটাকে বলে পরোক্ষ পদ্ধতি বা ইনডাইরেক্ট মেথড। কারণ আমরা তো সরাসরি রক্তের মধ্যে ঢুকছি না, বাইরে থেকেই মাপছি। ঠিক। এর মধ্যে সবচেয়ে কমন সেটা হলো অস্কালটেটরি মেথড, যেখানে ওই কাফটা লাগে আর একটা স্টেথোস্কোপ লাগে। হ্যাঁ হ্যাঁ, ডাক্তারবাবুরা যেটা করেন, হাতে কাফ চড়িয়ে তারপর স্টেথোস্কোপ কানে লাগিয়ে। কিন্তু স্টেথোস্কোপ দিয়ে কি শোনেন ওনারা? ভালো প্রশ্ন। দেখুন, প্রথমে কাফটা এমনভাবে ফোলানো হয় যাতে হাতের মূল ধমনীটা, ব্র্যাকিয়াল আর্টারি, সেটা কিছুক্ষণের জন্য চেপে বন্ধ হয়ে যায়। আচ্ছা। তারপর খুব ধীরে ধীরে কাফের ভেতরের হাওয়ার চাপ কমানো হয়। আর ঠিক সেই সময় স্টেথোস্কোপটা কাফের একটু নিচে ওই ধমনীর ওপর রেখে একটা বিশেষ ধরনের শব্দ শোনার চেষ্টা করা হয়। ওগুলোকে বলে করটকফ সাউন্ডস। করটকফ সাউন্ডস। হ্যাঁ, যখন প্রথমবার একটা ধুকধুক আওয়াজ শোনা যায়, টিকটিক বা ধকধক করে, হুম। ঠিক সেই মুহূর্তে কাফের যে প্রেশারটা থাকে সেটাই হলো সিস্টোলিক প্রেশার। ও,
মানে শব্দ শুরু হওয়ার মুহূর্তের চাপটাই সিস্টলিক। একদম। আর চাপ কমাতে কমাতে যখন ওই ধুকধুক শব্দটা আর শোনা যায় না, মানে একদম বন্ধ হয়ে যায়, আচ্ছা, সেই মুহূর্তের চাপটাই হলো ডায়াস্টলিক প্রেশার। বাহ, দারুণ তো। শব্দ শুরু মানে সিস্টলিক, শব্দ শেষ মানে ডায়াস্টলিক। খুব সহজ মনে হচ্ছে। হ্যাঁ, শুনতে সহজ হলেও ঠিকঠাক শোনার জন্য কিন্তু প্র্যাকটিস লাগে। তা তো বটে, কিন্তু আজকাল তো বাড়িতে বা ক্লিনিকেও অনেক ডিজিটাল যন্ত্র দেখি, ছোট ছোট মেশিন। হ্যাঁ, অটোমেটিক বিপি মনিটর। সেগুলোতে তো কোনো স্ট্যাথোস্কোপ লাগে না। সেগুলো তাহলে কিভাবে মাপে? অন্য কোনো পদ্ধতি? ঠিক বলেছেন। ওই অটোমেটিক যন্ত্রগুলো বেশিরভাগই অন্য একটা পরোক্ষ পদ্ধতি ব্যবহার করে। ওটাকে বলে অসিলোমেট্রিক মেথড। অসিলোমেট্রিক মেথড। অসিলোমেট্রিক। হ্যাঁ, এগুলো আসলে ওই করট কফ শব্দ শোনার বদলে কাফের ভেতরের হাওয়ার চাপের খুব সূক্ষ্ম ওঠানামা বা কম্পন ডিটেক্ট করে। কম্পন মানে ভাইব্রেশন, সেটা কিভাবে হয়? দেখুন, যখন কাফের চাপটা ধীরে ধীরে কমছে, তখন সিস্টলিক চাপের কাছাকাছি এলে রক্ত সবেগে আবার ধমনীতে ঢুকতে শুরু করে, তাই না? হ্যাঁ। তখন ওই রক্তের ধাক্কায় ধমনীর দেওয়ালটা একটু কাঁপে বা প্রসারিত হয়। এই ভাইব্রেশনটা কাফের ভেতরের বাতাসে একটা সূক্ষ্ম চাপের দোলন বা অসিলেশন তৈরি করে। ও আচ্ছা আচ্ছা। যন্ত্রটা এই অসিলেশনগুলোকেই সেন্সরের মাধ্যমে ধরে ফেলে, আর এই দোলনের প্যাটার্ন অ্যানালাইসিস করেই ও সিস্টলিক, ডায়াস্টলিক, এমনকি এমএপিও হিসেব করে বের করে দেয়। দারুণ ব্যাপার তো। মানে শব্দ না শুনে ভাইব্রেশন মেপে প্রেশার বলছে। এজন্যই এগুলো অটোমেটিক স্টেটোস্কোপ লাগে না। ইন্টারেস্টিং। তাহলে এই দুটোই হলো পরোক্ষ পদ্ধতি, মানে ইনডিরেক্ট। এমন কোনো উপায় কি আছে যাতে একেবারে ডিরেক্টলি ব্লাড প্রেশার মাপা যায়? হ্যাঁ, আছে। সেটাকে বলে প্রত্যক্ষ বা ডিরেক্ট ব্লাড প্রেশার মেজারমেন্ট। ডিরেক্ট বিপি মেজারমেন্ট। ডাইরেক্ট। সেটা কিভাবে করে? এই পদ্ধতিতে একটা খুব সরু টিউব বা ক্যাথেটার, যার ডগা একটা ছোট্ট সেন্সর লাগানো থাকে, ক্যাথেটার টিপ ট্রান্সডিউসার, হুম। সেটা সরাসরি রোগীর ধমনীর ভেতরে, মানে আর্টারির ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। কি বলছেন, সরাসরি আর্টারির ভেতরে? এটা তো বেশ ইনভেন্সিভ মনে হচ্ছে। একদম। এটা ইনভেসিভ পদ্ধতি, মানে শরীরে প্রবেশ করাতে হয়। কিন্তু এর সুবিধে হলো এটা সবচেয়ে সঠিক বা অ্যাকিউরেট রিডিং দেয়, কারণ সেন্সরটা তো সরাসরি রক্তের চাপের মধ্যেই রয়েছে। তা বটে, অ্যাকিউরেসি সবচেয়ে বেশি হবে। কিন্তু বুঝতেই পারছেন, যেহেতু এটা ইনভেসিভ, এতে ইনফেকশন বা অন্য কিছু ঝুঁকি থাকে, তাই এটা সাধারণত রুটিন চেকআপে ব্যবহার হয় না। তাহলে কোথায় ব্যবহার হয়? এটা মূলত হাসপাতালের খুব ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে, মানে আইসিইউতে, যেখানে রোগীর অবস্থা খুব গুরুতর আর প্রতি মুহূর্তে প্রেশার মনিটর করা দরকার, সেখানেই ব্যবহার করা হয়। ও আচ্ছা, যেখানে কন্টিনিউয়াস আর খুব অ্যাকিউরেট মনিটরিং দরকার। বুঝেছি। ঠিক। তাহলে যদি পুরো ব্যাপারটা একবার গুছিয়ে নিই, আমরা জানলাম রক্তচাপ কি, মানে ধমনীর দেওয়ালে রক্তের চাপ। হ্যাঁ। এর দুটো মূল মান আছে। হার্ট যখন পাম্প করে তখন সর্বোচ্চ চাপ বা সিস্টলিক, আর যখন রিল্যাক্স করে তখন সর্বনিম্ন চাপ বা ডায়াস্টলিক। ঠিক। এদের পার্থক্যটা হলো পালস চাপ আর একটা গড় কার্যকরী চাপ আছে যেটাকে বলে এমএপি, একদম। যার ফর্মুলাটা হলো ডায়াস্টলিক প্লাস পালস চাপের 3 ভাগ। মনে থাকবে। আর মাপার জন্য মূলত 2 রকম পদ্ধতি আছে, পরোক্ষ আর প্রত্যক্ষ। পরোক্ষ পদ্ধতির মধ্যে আছে কাফ আর স্টেথোস্কোপ দিয়ে শব্দ শুনে মাপা, মানে অস্কালটেটরি, আর ইলেকট্রনিক যন্ত্র দিয়ে কাফের ভেতরের চাপের কম্পন মেপে মাপা, মানে অসিলোমেট্রিক। কারেক্ট। আর প্রত্যক্ষ পদ্ধতি হল সরাসরি ধমনীর ভেতরে সেন্সর ঢুকিয়ে মাপা, যেটা সবচেয়ে অ্যাকিউরেট কিন্তু ইনভেসিভ। একদম ঠিক সামারি। আর মনে রাখার সুবিধার জন্য সিস্টলিক মানে স্কুইজ বা সর্বোচ্চ চাপ, আর ডায়াস্টলিক মানে ডাউন বা সর্বনিম্ন চাপ। চমৎকার। দেখুন, একজন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বা ইসিই ডিপ্লোমা পড়ুয়া হিসেবে এই রক্তচাপ মাপার পেছনের প্রযুক্তিগুলো বোঝাটা কিন্তু খুব দরকারি। হ্যাঁ, সেটা তো বটেই। কারণ ভাবুন, ভবিষ্যতে আপনারা যখন মেডিকেল যন্ত্র ডিজাইন করবেন বা সেগুলোর রক্ষণাবেক্ষণ করবেন, কিংবা হেলথ কেয়ার টেকনোলজির কোনো নতুন দিকে কাজ করবেন, তখন এই বেসিক প্রিন্সিপলগুলোই তো কাজে লাগবে। নির্ভুল জীবন বাঁচানোর মতো যন্ত্র তৈরি করা বা সেগুলোকে ঠিকঠাক চালু রাখা, এসবে আপনাদের ভূমিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে পারে। ঠিক। আজকাল যে ওয়েরেবল সেন্সর আসছে বা ধরুন রিমোট পেশেন্ট মনিটরিং, এগুলোর ভিত্তিও তো এই সেন্সিং টেকনোলজি। সত্যিই তাই। আজকের আলোচনাটা ভীষণ কাজের ছিল, অনেক কিছু পরিষ্কার হলো। ভালো লাগলো শুনে। আচ্ছা, একটা জিনিস ভাবছিলাম, ভবিষ্যতে কি এমন কোনো উপায় বেরোবে যেটা নন ইনভেসিভ, মানে বাইরে থেকেই মাপবে,
কিন্তু ওই ডাইরেক্ট মেথডের মতো অ্যাকিউরেট হবে কোনো ঝুঁকি ছাড়া? এটা একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন, গবেষণা তো চলছেই। অথবা ধরুন আমাদের স্মার্ট ওয়াচ বা ফিটনেস ব্যান্ডগুলো আজকাল তো হার্ট রেট মাপে, রক্তচাপ মাপাটাও কি ওরকম সহজ আর সবসময় হাতের কাছে চলে আসবে একদিন? হতেই পারে। প্রযুক্তি যেভাবে এগোচ্ছে কিছুই অসম্ভব নয়। এই প্রশ্নগুলো ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদের জন্য, মানে আপনাদের মতো পড়ুয়াদের জন্য একটা চ্যালেঞ্জও বটে, আবার সুযোগও। একদম। এই ভাবনাগুলো নিয়ে আজকের মতো শেষ করা যাক। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।